স্টার্টআপের দুনিয়াটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, তাই না? চলুন আজ এর ভেতরেই ডুব দেওয়া যাক, দেখি এর ভবিষ্যৎ পথ চলাটা ঠিক কেমন হতে চলেছে। শুরুতেই একটা বিশাল সংখ্যা দেখি, $113 বিলিয়ন। ভাবা যায়? এটা কিন্তু কোনো এক বছরের হিসাব না। শুধু 2025 সালের প্রথম 3 মাসে সারা বিশ্বের স্টার্টআপগুলো এই পরিমাণ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং পেয়েছে। তো এত বড় বিনিয়োগের অঙ্কটা শুনলে মনে হতেই পারে যে এটা একটা গ্লোবাল গোল্ড রাশ চলছে, কিন্তু আসল গল্পটা কিন্তু একটু অন্যরকম। বিশেষ করে আমাদের মতো উদীয়মান বাজারগুলোতে এখানকার বাস্তবতা অনেক বেশি ঝুঁকিপূর্ণ আর খুব দ্রুত বদলে যায়। এই ছবিটা দেখুন, এটা কিন্তু পুরো ব্যাপারটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। একদিকে বাংলাদেশের মতো একটা বাজারের ভেতরের খবর, আর অন্যদিকে দেখুন সারা বিশ্বে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে বিনিয়োগের সব হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে। এই যে দুটো ভিন্ন চিত্র, এটাই আসলে স্টার্টআপ জগতের আসল চেহারা। আর এই অস্থিরতার সবচেয়ে বড় প্রমাণ হলো এই চার্টটা। দেখুন, মাত্র 1 বছরের ব্যবধানে কি ঘটেছে। 2024 সালের প্রথমার্ধে যেখানে ফান্ডিং ছিল $19 মিলিয়ন, ঠিক পরের বছর একই সময় সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় $120 মিলিয়ন। মানে ভাগ্য বদলাতে এখানে খুব বেশি সময় লাগে না। আচ্ছা, এই যে এত বিনিয়োগের গল্প, এর উল্টো পিঠেও কিন্তু একটা কঠিন বাস্তবতা আছে। চলুন এবার সেই দিকটা একটু দেখি। কারণ এই ঝকঝকে পরিসংখ্যানের আড়ালেই লুকিয়ে আছে বেশিরভাগ ফাউন্ডারের আসল স্ট্রাগলটা। 80 থেকে 90%, ভাবুন একবার, প্রতি 10টা স্টার্টআপের মধ্যে 8 থেকে 9টাই শেষ পর্যন্ত সফল হতে পারে না। এটাকে বলা হয় দ্য গ্রেট ফিল্টার, যা দারুণ সব আইডিয়াকে টিকে থাকার মতো ব্যবসা থেকে ছেকে আলাদা করে দেয়। এখন প্রশ্ন হলো কেন এতগুলো সম্ভাবনাময় উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হয়? এই প্রশ্নের উত্তরটা বোঝা কিন্তু খুব জরুরি, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে সেই চ্যালেঞ্জগুলো যা প্রত্যেক ফাউন্ডারকে মোকাবিলা করতে হয়। সাধারণত ঘুরে ফিরে এই 4টা বড় কারণই সামনে আসে। প্রথমত, এমন কিছু বানানো হলো যা আসলে বাজারে কারো দরকারই নেই। দ্বিতীয়ত, লাভের মুখ দেখার আগেই ক্যাশ ফুরিয়ে যাওয়া। তৃতীয়ত, একটা দুর্বল ম্যানেজমেন্ট টিম। আর সবশেষে, প্রতিযোগিতায় টিকতে না পারা। তাহলে এই সব ঝুঁকি মাথায় রেখেও যারা সফল হতে চায় তাদের জন্য আগামী দশকের গেম প্ল্যানটা ঠিক কী হওয়া উচিত? সাফল্যের নতুন সূত্রটা কি? দেখুন, আগামী দিনের সাফল্য কিন্তু কয়েকটা জিনিসের উপর নির্ভর করছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আর অটোমেশনকে ঠিকঠাক কাজে লাগানো। এরপর আছে রিমোট আর হাইব্রিড কাজের সুযোগ নিয়ে সারা বিশ্বের ট্যালেন্টদের সাথে যুক্ত হওয়া। সাথে তো গ্লোবাল ইনভেস্টরদের থেকে ফান্ডিং আনা আর ডিজিটাল সার্ভিসের যে বিশাল চাহিদা তৈরি হয়েছে সেটা পূরণ করা তো আছেই। তবে এর বাইরেও একটা ব্যাপার আছে যেটা নিয়ে খুব বেশি কথা হয় না, কিন্তু এটা একটা বিশাল বড় কৌশলগত সুবিধা দিতে পারে, আর সেটা হলো স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ভাবুন তো, একটা স্টার্টআপ শুরু করার সময় দুটো পথ আছে। একটা হলো পুরনো দিনের মতো, মানে জায়গা ভাড়া নিয়ে, আসবাবপত্র কিনে, ইন্টারনেট লাইন লাগিয়ে সব কিছু নিজে নিজে সেট করা। আর আরেকটা হলো স্মার্ট উপায়, মানে একটা রেডিমেড ফানের স্পেসে কাজ শুরু করা। পার্থক্যটা কিন্তু দিন আর রাতের মতো। প্রতিষ্ঠাতা আর তাদের টিমের জন্য একটা ফার্নিশড অ্যাপার্টমেন্ট কিন্তু এখন আর কোনো লাক্সারি না, এটা একটা স্ট্র্যাটেজিক টুল। ধরুন, বাংলামার্ট.com বা লিজ.com.vdর মতো প্ল্যাটফর্ম থেকে একটা রেডি জায়গা নিয়ে নেওয়া হলো। এতে শুধু যে শুরুর দিকের অনেকটা টাকা বেঁচে যায় তাই না, বরং একটা ফাউন্ডারের সবচেয়ে দামি জিনিস, তার ফোকাস, সেটা নষ্ট হওয়া থেকে বেঁচে যায়। একই কথা খাটে অফিসের ক্ষেত্রেও। লিজ.com.vdর মতো জায়গা থেকে একটা ফার্নিশড অফিস নিয়ে নিলে কি হয়? স্টার্টআপটা প্রথম দিন থেকেই একটা প্রফেশনাল ইমেজ নিয়ে কাজ শুরু করতে পারে। এটা কিন্তু ক্লায়েন্ট আর ইনভেস্টরদের কাছে একটা খুব শক্ত বার্তা দেয় যে এরা তাদের কাজ নিয়ে সিরিয়াস এবং পুরোপুরি প্রস্তুত। তো এই সব কিছু মিলিয়ে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছাই, আর সেটা হলো একটা কোম্পানিকে লম্বা রেসের ঘোড়া বানাতে গেলে আসলে কি লাগে। বিষয়টা হলো, একটা স্টার্টআপের ফিজিক্যাল ফাউন্ডেশন বা অবকাঠামো এখন তার বিজনেস প্ল্যান বা টেকনোলজির মতোই সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কোথায় বসে কাজ করা হচ্ছে সেটা এখন সাফল্যের একটা বড় নিয়ামক। শেষ পর্যন্ত সাফল্যের সূত্রটা কিন্তু খুব সহজ। আগামী দশকে তারাই জিতবে যারা এই 3টে জিনিসকে একসাথে মেলাতে পারবে: একটা দারুণ টেকনোলজি বা আইডিয়া, একটা শক্তিশালী টিম, আর সেই আইডিয়াটাকে কাজে পরিণত করার জন্য একটা স্মার্ট, কৌশলগত জায়গা। তাই সবশেষে প্রত্যেক উদ্যোক্তার নিজেকে এই প্রশ্নটা করা উচিত, আমার আইডিয়াটা যতটা শক্তিশালী, আমার ভিত্তিটাও কি ঠিক ততটাই মজবুত? কারণ একটা দারুণ আইডিয়াকে আকাশে উড়তে সাহায্য করার জন্য একটা শক্ত রানওয়ে কিন্তু লাগবেই।